আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে গ্লোবাল কোরিয়া স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এই অ্যাপ্লিকেশন করতে এ টু জেড যত ইনফরমেশন লাগবে সবগুলো ইনফরমেশন আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত ডকুমেন্টসের দরকার হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা কিভাবে প্রিপেয়ার করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। শুরুতেই প্রশ্ন রাখতে পারে যে গ্লোবাল কোরিয়া স্কলারশিপটি আসলে কি। মূলত এটি হচ্ছে একটি ফুল ফান্ডেড স্কলারশিপ যেটা কোরিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে। এটাকে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপও বলা হয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে আমরা মাস্টার্স এবং পিএইচডি করতে পারবো। আমাদের একটা অপরচুনিটি সৃষ্টি হবে যেটার মাধ্যমে আমরা সাউথ কোরিয়ার বেস্ট কিছু ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা অথবা রিসার্চ করতে পারবো। যেমন আমরা ইচ্ছা করলে কোরিয়ার 1 নম্বর বিশ্ববিদ্যালয় যেটা KIST এই ইউনিভার্সিটিতে পড়তে পারবো, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা কোরিয়া ইউনিভার্সিটিতে স্টাডি করতে পারবো। এবং এই গ্লোবাল কোরিয়ার স্কলারশিপটা দুইটা ট্র্যাকে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে এম্বাসি ট্র্যাক আর একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। আমরা যে কোনো একটা ট্র্যাকের মাধ্যমে গ্লোবাল কোরিয়া স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন কথা বলি যে এই স্কলারশিপটি পেলে আমরা যেই সমস্ত বেনিফিটস পাবো সেই সমস্ত বেনিফিটসগুলো কি কি। তো শুরুতেই এই স্কলারশিপের মাধ্যমে আমরা প্লেনের টিকিট পাবো, স্পেশালি আমরা মান্থলি অ্যালাউন্স পাবো, এমনকি সেটেলমেন্টের জন্যও একবারে কিছু টাকা পাবো। যেমন এই স্কলারশিপটি পেলে আমরা মান্থলি 1 মিলিয়ন কোরিয়ান ওন পাবো, এবং যেটা বাংলাদেশি টাকায় প্রায় 76,000 টাকা মান্থলি দেওয়া হবে। এবং আরও কিছু টাকা আছে, যেমন 14,000 টাকা প্লাস প্লেনের টিকিট। কোরিয়াতে লিভিং এক্সপেন্সের জন্য যথেষ্ট, এবং ইউ ক্যান সেভ সাম মানি অ্যাজ ওয়েল। এবং সেই সাথে আরও কিছু সুবিধা আছে, যেমন 1 বছরের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রেনিং দেওয়া হবে যেটা সম্পূর্ণ ফ্রিতে। এবং সেই সাথে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি স্টাডি করবেন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি লাগবে না। এছাড়াও আপনাদেরকে মেডিকেল ইন্স্যুরেন্স বা কোরিয়ান প্রফিসিয়েন্সি গ্র্যান্ট অথবা রিসার্চ সাপোর্ট ফি এবং থিসিস প্রিন্টিং ফি হিসেবে আরও কিছু টাকা দিবে। এবং এই ডিগ্রিটা কমপ্লিট করার পর আপনি যদি দেশে ফিরে যান সেই ক্ষেত্রে আপনাকে আরও 7,000 টাকা করে দেওয়া হবে একবারে। বুঝতেই পারছেন আমরা সম্পূর্ণ ফ্রিতে কোরিয়াতে স্টাডি করার একটা অপরচুনিটি পাবো। এবং মনে রাখতে হবে যে মাস্টার্সের জন্য আমরা 3 বছরের স্কলারশিপ পাবো, পিএইচডির জন্য আমরা 4 ইয়ার্সের স্কলারশিপ পাবো, আর যারা রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব তারা 6 মাস অথবা 1 বছরের স্কলারশিপ পাবো। এর মধ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমাদের শেখানো হবে 1 বছর। এই পর্যায়ে আমরা কথা বলবো যে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা গ্লোবাল কোরিয়া স্কলারশিপে শুধুমাত্র একটা ট্র্যাকে অ্যাপ্লাই করা যাবে। এটা হতে পারে এম্বাসি ট্র্যাক অথবা ইউনিভার্সিটি ট্র্যাক। এখন প্রশ্ন রাখতে পারে যে এম্বাসি ট্র্যাক কি বা ইউনিভার্সিটি ট্র্যাকটা কি। এম্বাসি ট্র্যাক হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা করব আমাদের দেশে যে কোরিয়ার এম্বাসি আছে সেই এম্বাসির মাধ্যমে, এটা হচ্ছে এম্বাসি ট্র্যাক। আর ইউনিভার্সিটি ট্র্যাক হচ্ছে যে আমরা সরাসরি ইউনিভার্সিটির মাধ্যমে বা কোরিয়ার যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করব, সেটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা একই সময়ে দুইটা ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা ট্র্যাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই স্কলারশিপের ক্ষেত্রে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন নেই, শুধুমাত্র আমাদেরকে হার্ড কপি বাই পোস্টে সেন্ড করতে হবে। এছাড়াও এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবো। এম্বাসি ট্র্যাকের জন্য মাত্র 5টি স্কলারশিপের কোটা আছে, এবং ইউনিভার্সিটি ট্র্যাকের জন্য মাত্র 9টি স্কলারশিপ কোটা আছে বাংলাদেশের জন্য। এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটির প্রফেসর অথবা ইউনিভার্সিটির সাথে সরাসরি কোনো যোগাযোগের দরকার নেই, অর্থাৎ এম্বাসি ট্র্যাকের ক্ষেত্রে প্রফেসরকে ইমেল করার কোনো বাড়তি ঝামেলা নেই। এছাড়াও এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আইএলটিএস বা টোফেল ম্যান্ডেটরি না, বাট যদি আইএলটিএস এবং টোফেল থাকে অবশ্যই আমাদের স্কলারশিপের জন্য খুবই ইতিবাচক হবে। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার
ক্ষেত্রে মিনিমাম সিজিপিএ হচ্ছে 2.64 লাগে, যেটা খুবই কম। তো বুঝতেই পারছেন চমৎকার একটা অপরচুনিটি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো, এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারতে হবে না। আমরা কোরিয়াতে যাওয়ার পর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো। এই পর্যায়ে আমরা কথা বলবো যে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু টার্মস এবং কন্ডিশন আছে, সেগুলো কি কি। আমরা যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এবং আমরা যদি ডক্টরিয়াল প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে একটি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এখানে উল্লেখ্য যে আমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছি বা এখনও গ্র্যাজুয়েশন করিনি, আমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমরা যদি 31 অগস্ট 2021 আগে যদি আমরা গ্র্যাজুয়েশন করতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। বাট অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে সার্টিফিকেটের বদলে এমন একটা লেটার সাবমিট করতে হবে যেখানে বলা থাকবে যে আপনার সম্ভাব্য গ্র্যাজুয়েশনের দিনটা বা যে তারিখটা সেটা যাতে উল্লেখ থাকে, বা আপনি যে বর্তমানে 4th ইয়ারের স্টুডেন্ট আছেন বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছেন সেটা যাতে ওই লেটারে লেখা থাকে। ইউনিভার্সিটি থেকে এরকম একটা প্রত্যয়নপত্র যদি আপনি আপনার বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশনের আগে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এছাড়াও যারা রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে পোস্ট ডক্টরিয়াল রিসার্চে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অবশ্যই ডক্টরিয়াল ডিগ্রি থাকতে হবে। আর যারা প্রফেসর এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছে তাদেরকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে একটি ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে তাকে কাজ করতে হবে। সিজিপিএ বলা আছে এই স্কলারশিপের ক্ষেত্রে 2.6 মাত্র, জিপিএ 4 এর মধ্যে। আর যাদের জিপিএ 5 তাদের হচ্ছে 3.23। তো বুঝতেই পারছেন খুবই কম জিপিএ। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 40 বছরের নিচে হতে হবে। এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে, যারা বর্তমানে একাডেমিক প্রফেসর হিসেবে জব করছেন তাদের ক্ষেত্রে এজ 45 এর নিচে হতে হবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এখানে একটা এইজের একটা লিমিট আছে। এবং যারা অলরেডি গ্লোবাল কোরিয়া স্কলারশিপ নিয়ে স্টাডি করেছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, বাট এখানে একটা কন্ডিশন আছে, যারা ব্যাচেলর প্রোগ্রাম করছে তারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যারা মাস্টার্সে স্কলারশিপ নিয়ে স্টাডি করতেছে তারা ডক্টরিয়ালে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই যিনি অ্যাপ্লিকেশন করবে তার নাম পাসপোর্টে থাকতে হবে এবং সেটা ইংরেজিতে থাকতে হবে, এবং নামের স্পেলিং যাতে মিসম্যাচ না হয়, অর্থাৎ আপনার যে সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন সেটার যাতে ইংরেজি নামে স্পেলিং ভুল যাতে না হয়। আরও কিছু টার্মস এবং কন্ডিশন আছে, যেমন এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু প্রিফারেন্স দেওয়া হবে, অর্থাৎ কিছু যোগ্যতা থাকলে আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফাইলটা সেটা স্পেশাল গুরুত্ব দেওয়া হবে। সেটা হচ্ছে যে যাদের টপিক লেভেল 3, অর্থাৎ টপিক হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটি লেভেল যেটা আইএলটিএস বা টোফেলের মতোই, সেই টপিক লেভেল আপনার যদি 3 থাকে তাহলে এক্সট্রা কিছু পয়েন্ট পাবেন অ্যাপ্লিকেশনের সময়। এবং সেই সাথে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যেটা আইএলটিএস বা টোফেল নামে পরিচিত সেটা যদি আপনারা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের স্কোরের ভিত্তিতে আপনাদেরকে এক্সট্রা একটা প্রিফারেন্স দেওয়া হবে। এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে। 2024 সাল থেকে এই দুইটার স্কোরের উপর ভিত্তি করে স্কলারশিপটা প্রেফারেন্সটা দেওয়া হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যারা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করবেন। যাদের ডক্টরিয়াল ডিগ্রি আছে ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরকে স্পেশাল প্রেফারেন্স দেওয়া হবে রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে। যারা ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হবে। এছাড়াও আমাদের মধ্যে যারা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জব করছে তারাও প্রিফারেন্স পাবে, এবং যারা লো ইনকাম ফ্যামিলি থেকে এসেছে বা যাদের ইনকাম ভালো না তাদেরকেও স্পেশালভাবে প্রায়োরিটি দেওয়া হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এই ধরনের ক্রাইটেরিয়া যদি থাকে অবশ্যই অ্যাপ্লিকেশনে মেনশন করতে হবে আপনাদেরকে, এবং মনে রাখতে হবে আপনারা যারা সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হবেন তাদেরকে অবশ্যই একটি মেডিকেল টেস্ট দিতে হবে বা মেডিকেল অ্যাসেসমেন্ট রেজাল্ট দিতে হবে, যেটাকে আপনাকে অবশ্যই ফাইনালি যখন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন পরবর্তীতে লাগবে, বাট আপাতত লাগছে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখব যে আমরা কিভাবে ইউনিভার্সিটি চুজ করব। আমরা ম্যাক্সিমাম 3টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং এদের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় গ্রুপ বি এর মধ্যে হতে হবে, অর্থাৎ এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুই ধরনের বিশ্ববিদ্যালয় আছে। আমাদের সর্বোচ্চ 3টা ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এর মধ্যে টাইপ বি থেকে, অর্থাৎ এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাটলিস্ট একটাই অ্যাপ্লাই করতে হবে, এবং সব মিলিয়ে 3টা ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এই পর্যায়ে কথা বলবো যে আমরা কিভাবে সাবজেক্ট
চুজ করব। সাবজেক্ট চুজ করার আগে আমাদের দেখতে হবে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি ইংলিশে কি না, কারণ অনেকগুলো কোর্স আছে যেগুলো হচ্ছে কোরিয়ান। তো আমাদেরকে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ডোন্ট ইউ ওয়ারি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা সাবজেক্টগুলো চুজ করবেন। এই পর্যায়ে আমরা কথা বলবো যে আমরা কীভাবে সাবজেক্ট সিলেক্ট করব বা ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করব। তো এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন যে 2021 GKSG অ্যাভেলেবল ইউনিভার্সিটি অ্যান্ড ফিল্ড অফ স্টাডি। তো এই ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই ফাইলটা আমি কিভাবে ডাউনলোড করেছি সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। তো আমরা স্টাডি ইন কোরিয়ার ওয়েবসাইটে আসবো। এই ওয়েবসাইটে আসার পর স্কলারশিপ সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জিকেএস নোটিশ, এখানে আমরা ক্লিক করব। তো এই পেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2021 অ্যাপ্লিকেশন গাইডলাইন অফ গ্লোবাল কোরিয়া স্কলারশিপ ফর গ্র্যাজুয়েট ডিগ্রি, এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। সেই পেজে আসার পর এখানে অনেকগুলো ডকুমেন্টের লিস্ট আছে, সেই ডকুমেন্টসগুলো আমরা ডাউনলোড করবো। এখানে দেখতে পাচ্ছেন যে 2021 গ্র্যাজুয়েট অ্যাভেলেবল ইউনিভার্সিটি অ্যান্ড ফিল্ড অফ স্টাডি ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের। সো এক্সেল শিটটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এই এক্সেল শিটটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম সহ তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা দেওয়া আছে। তো আমরা এখানে এই যে বাটনে ক্লিক করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম দেখব। তো আমরা কয়েকটা ইউনিভার্সিটির নাম দেখছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম আছে। তো একটা ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন কতগুলো মেজর আছে সেগুলো কিন্তু বলা আছে। যেগুলোতে সাবজেক্ট অ্যাভেলেবল সেখানে 0 দেওয়া আছে। তো যেগুলো 0 সেগুলো হচ্ছে আছে, যেগুলো হচ্ছে ক্রস সেগুলো নেই। তো এইভাবে আমরা সাবজেক্টগুলো দেখবো এবং সাবজেক্ট সিলেক্ট করার সময় দেখতে হবে যে 100% ইংলিশ কি না। তো 100% ইংলিশ হলে তখন আমরা নিশ্চিত হব যে এই সাবজেক্টটা হচ্ছে ইংলিশে। তো এইভাবে আমাদেরকে একটু দেখতে হবে। তো এরপর আরেকটা বিশ্ববিদ্যালয় দেখছি, এই যে দেখতে পাচ্ছেন কোরিয়া ইউনিভার্সিটি। তো এখানে আমাদের দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজের মিডিয়ামটা কি। তো এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাবজেক্ট যেগুলো হচ্ছে ইংলিশে আছে, এই যে ইংলিশ 100%। তো এখানে সাবজেক্টের নাম দেওয়া আছে, সেই সাবজেক্টটা আপনারা সিলেক্ট করতে পারেন বা চুজ করতে পারেন। তো এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, এইভাবে আপনাদের প্রত্যেকটা দেখে শুনে বুঝে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা কথা বলবো যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যেই সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কি কি। তো এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন ডকুমেন্টের। তো যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে রিকোয়ার্ড দেওয়া আছে। তো মাস্টার্সের জন্য এই কলামের ডকুমেন্টসগুলো লাগবে, আর যেগুলো ক্রস দেওয়া আছে সেগুলো হচ্ছে লাগবে না। তো বুঝতেই পারছেন এই ডকুমেন্টসগুলো আপনারা ফলো করবেন। তো এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন কিছুক্ষণের মধ্যে আমি প্রত্যেকটা ডকুমেন্টস দেখাচ্ছি এবং বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। এবং এই সমস্ত ফর্ম আপনারা সার্কুলারের সাথে পাবেন, এবং এই সার্কুলার যে মেইন লিঙ্কটা সেটার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। এছাড়াও আরও কিছু ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনার ব্যাচেলর মাস্টার্সের যেই ডিগ্রিটা সেটার কপি লাগবে। এখানে বলা আছে অরিজিনাল কপি, বাট আপনারা কখনোই অরিজিনাল কপি সাবমিট করবেন না, আপনারা নোটারাইজড ফটোকপি সাবমিট করবেন। অর্থাৎ আপনারা যেই ফটোকপিটা করবেন, অর্থাৎ নোটারাইজেশন করবেন, নোটারি পাবলিক অ্যাডভোকেটের যে অফিস আছে সেখান থেকে আপনারা চাইলে নোটারি করতে পারবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো নোটারি করতে হবে, যেমন ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, প্রুফ অফ সিটিজেনশিপ ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সেটা নোটারাইজড ফটোকপি আপনারা সাবমিট করবেন। এছাড়া আপনাদের প্যারেন্টসের সিটিজেনশিপ সার্টিফিকেটের প্রুফ দেখাতে হবে, অর্থাৎ তাদের এনআইডি কার্ড অথবা পৌরসভা থেকে বা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে তাদের একটা সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে পারেন ইংলিশে, আর সেটাও আপনারা সাবমিট করতে পারবেন। এবং অবশ্যই এই ফটোকপিগুলো আপনাদেরকে নোটারাইজড করতে হবে। এছাড়া আরও কিছু ডকুমেন্টস যেগুলো আছে অপশনাল, এই অপশনাল ডকুমেন্টসগুলো সাবমিট করলে আপনাদের স্কলারশিপ পাওয়ার চান্স বেড়ে যাবে। যেমন হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা কোনো প্রকার পাবলিকেশন থাকে বা রিসার্চ পেপার থাকে, সেটা আপনারা সাবমিট করতে পারেন। আপনাদের কোনো স্কলারশিপ বা সার্টিফিকেট বা অ্যাওয়ার্ডস থাকলে সেগুলো সাবমিট করবেন। আপনাদের যতগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে বা জব সার্টিফিকেট আছে সব এখানে সাবমিট করবেন। আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের কপি দিবেন, আর না থাকলে পরে দিবেন। আর হচ্ছে যারা সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হবে তাদেরকে মেডিকেল এক্সামিনেশনের যে রেজাল্ট সেটা সাবমিট করতে হবে, এটা আপাতত লাগবে না। তো আপাতত আপনারা যেই ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাবমিট করতে হবে। এই পর্যায়ে আমরা কথা বলবো যে লেটার অফ রিকমেন্ডেশন কি, এটা কিভাবে লিখতে হয়। কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে একটা ফর্ম দেওয়া আছে যেটাকে ফর্ম 5 বলা হয়। এটা হচ্ছে রিকমেন্ডেশন লেটারের ফর্ম। এই ফর্মটা আপনারা ভালো মতো ফিল আপ করবেন। ফিল আপ করার পর
আপনাদেরকে 2টা রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে এবং 2টা রিকমেন্ডেশন লেটার কিন্তু 2টা ডিফারেন্ট পারসন থেকে নিতে হবে। এই রিকমেন্ডেশন লেটারটা অফিসিয়াল হতে হবে। তো এখন অফিসিয়াল কি সেটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে ব্যাখ্যা করছি। কে কে রিকমেন্ডেশন দিতে পারবে সেই সম্পর্কে এখানে বলা আছে। যারা আপনার একাডেমিক অ্যাডভাইজার বা যিনি হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিচার বা আপনার ডিপার্টমেন্টের হেড অথবা আপনি যেখানে প্রফেশনাল জব করছেন সেটার যিনি চার্জে আছেন তার কাছ থেকে নিতে পারবেন। এছাড়া আপনি যদি রিসার্চ প্রোগ্রামে থাকেন বা কোনো একটা প্রতিষ্ঠানে রিসার্চ নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে সেই ইনস্টিটিউটের যিনি প্রধান আছেন তার কাছ থেকেও আপনারা নিতে পারবেন। তো বেসিক্যালি হচ্ছে আমাদের প্রফেসরের কাছ থেকে বা টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটারটা নিতে হবে, অর্থাৎ রিকমেন্ডেশন লেটারে আমাদেরকে সিগনেচার নিতে হবে যারা যারা রিকমেন্ড করবে। প্রথমে আমরা একটা রিকমেন্ডেশন লেটার লিখবো এবং সেটা লিখার পর সেটা প্রিন্ট আউট করব এবং প্রিন্ট আউট করার পর যে মেন কপিটা আছে সেই মেন কপিটার 3টা ফটোকপি করব। 3টা ফটোকপি করার পর প্রত্যেকটা কপিতে অর্থাৎ একটা অরিজিনাল কপি এবং আর 3টা হচ্ছে ফটোকপি সবগুলোতে আমরা সিগনেচার করব। অর্থাৎ আমাদের যিনি রিকমেন্ডেশন লেটারটা দিবেন বা যিনি প্রফেসর আছেন বা টিচার আছেন বা আমাদের রিসার্চ ইনস্টিটিউটের যিনি হেড আছেন তিনি আমাদেরকে এখানে সাইন করবে। সাইন করার পর ওনার যে সিল আছে সেই সিলটা দিবেন। সিলটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা খাম নেবেন, খামের মধ্যে ওই সবগুলো রিকমেন্ডেশন লেটার আপনারা এটার ভিতরে রাখবেন। রাখার পর এটা আঠা দিয়ে লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই খামের যে মুখের অংশটা এইখানে আপনার টিচারের একটা সিগনেচার নেবেন 2টার অংশের মাঝখানে, অর্থাৎ এইটা হচ্ছে খামের যেটা হচ্ছে আপনার আঠা দিয়ে লাগাতে হয়, 2টার মাঝখানে টিচারের সিগনেচার নিয়ে টিচারের যে সিলটা আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর এই খামের অপর পেজে এটা চেষ্টা করবেন আপনাদের ইউনিভার্সিটি থেকে খামটা নিতে, না হলে নর্মাল খামও নিতে পারেন। বা নেওয়ার পর সেখানে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সিগনেচার, বিশ্ববিদ্যালয়ের সিল এবং স্যারের বা যিনি রিকমেন্ডেশন দিচ্ছেন তার কাছ থেকে একটা সিল নেবেন। নেওয়ার পর তো এটা হয়ে যাবে হচ্ছে অফিসিয়াল রিকমেন্ডেশন লেটার। এই সবগুলো ডকুমেন্টস বা এই 4টা লেটার প্লাস এই ফর্মটা অর্থাৎ টোটাল 5টা ডকুমেন্ট নিতে হবে। এখানে যে 4টা ডকুমেন্ট একটা হচ্ছে অরিজিনাল এবং 3টা হচ্ছে ফটোকপি, এইটা প্লাস এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু এই খামের ভেতর রাখতে হবে। রাখার পরে এই সিল এবং সিগনেচার নেওয়ার পর এটা একটা অফিসিয়াল এনভেলপ হয়ে যাবে এবং সেটা হচ্ছে অফিসিয়াল রিকমেন্ডেশন লেটার হিসেবে কাউন্ট হবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ইনস্ট্রাকশনটা যদি আপনারা ফুলফিল না করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন প্রাথমিক পর্যায়ে তারা বাতিল করে দেবে। আপনারা যতই ভালো ক্যান্ডিডেট হোক না কেন, যত ভালো সিজিপিএ বা আইএলটিএস স্কোর থাকুক না কেন, আপনারা যদি এই বেসিক ক্রাইটেরিয়াটা ফলো না করেন আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেওয়া হবে। তো রিকমেন্ডেশন লেটারটা খুব ভালো মতো লিখতে হবে। আর এই সম্পর্কে যদি আরও কিছু কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এই পর্যায়ে কথা বলবো যে পার্সোনাল স্টেটমেন্ট, অর্থাৎ আমাদেরকে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে যেটার নাম হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট এবং এটার মধ্যে কিছু লিখতে হবে সেই সম্পর্কে আমি বলছি। যেমন এই যে প্রোগ্রামটা আপনারা অ্যাপ্লাই করবেন বা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন বা এই যে স্কলারশিপটাতে অ্যাপ্লিকেশন করবেন সেটা কেন আপনি অ্যাপ্লাই করবেন বা আপনার মোটিভেশন কি, আপনার কেন আপনি ইন্টারেস্টেড সেই সম্পর্কে লিখতে হবে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে হবে এবং সেই সাথে আপনার যদি কোনো প্রকার এক্সপিরিয়েন্স থাকে বা আপনার যদি স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট থাকে বা কোনো একটা ইভেন্ট যেটাতে আপনি খুব ভালো মতো কাজ করেছেন, যেটা আপনাকে প্রচুর ইনফ্লুয়েন্স করেছে, এরকম কিছু যদি থাকে তাহলে সেটা সেই সম্পর্কে লিখতে পারেন। পার্সোনাল স্টেটমেন্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ পার্সোনাল লেটার এবং আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন এখানে চাবে তারা। যেমন আপনি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সাচ এস ক্লাব অ্যাক্টিভিটিস বা কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটিস অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনার সেই এক্সপিরিয়েন্সগুলো আপনারা এই পার্সোনাল স্টেটমেন্টে লিখবেন। এবং সেই সাথে আমাদের যদি কোনো প্রকার অ্যাওয়ার্ডস, পাবলিকেশন বা স্কিল থেকে থাকে সেই স্কিল সম্পর্কে আমাদের লিখতে হবে। এবং মনে রাখতে হবে এই পার্সোনাল স্টেটমেন্টটা আমরা এক পেজে লিখবো এবং এটা হচ্ছে সিঙ্গেল স্পেস থাকবে এবং টাইমস নিউ রোমানের যে ফন্টটা আছে সেই ফন্টটা আমরা ইউজ করব। এই ফন্টটা হচ্ছে সাইজ হচ্ছে 11, তো 11 সাইজ দিয়ে আমাদেরকে লিখতে হবে এই ফর্মে। তো এই ফর্মটা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। এই পর্যায়ে কথা বলবো যে কিভাবে স্টেটমেন্ট অফ পারপাস লিখবেন। তো স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতে হবে এই ফর্ম 3-তে। এখানে বলা হচ্ছে কি কি লিখতে হবে, যেমন আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ বা স্টাডি প্ল্যান লিখতে হবে, অর্থাৎ আপনি যে 1 বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেটা কিভাবে শিখবেন, আপনার প্ল্যান কি বা সেটা শিখলে আপনার কি ইমপ্রুভ হবে সেই সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ স্টাডিটা করার আগে কি প্ল্যান এবং স্টাডি করার পর আপনি কি কি বেনিফিটস পাবেন সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে। এবং সেই সাথে আপনাকে লিখতে হবে যে আপনার স্টাডির যে গোল
সেই সম্পর্কে লিখতে হবে যে আপনি কেন স্টাডি করছেন এবং আপনার অ্যাকচুয়াল স্টাডি প্ল্যান কী, আপনি ফার্স্ট ইয়ারে কী করতে চান, সেকেন্ড ইয়ারে কী করতে চান, থার্ড ইয়ারে কী করতে চান, অথবা ফাইনাল ইয়ারে কী করতে চান, সেই সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। এবং অবশ্যই আমাদেরকে ফিউচার প্ল্যান সম্পর্কে লিখতে হবে যে এই স্কলারশিপটার মাধ্যমে আমরা স্টাডি করার পর আমরা এরপরে কি করব, আমরা কি জব করব না রিসার্চ করব, বা জব করলে কোন সেক্টরে করব কিন্তু কেন করব, বা রিসার্চ করলে কোন সেক্টরে করব এবং কেন করব, সেই সম্পর্কে আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আমরাই হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট। আমাদেরকে ভালো মতো সেল করতে হবে যে আমরাই হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট। তো এখানে সেকশন করা আছে, প্রত্যেকটা সেকশনে লিখবেন এবং মনে রাখতে হবে যে এটা যাতে 2 পেজের বেশি না হয়, অর্থাৎ 2 পেজের বেশি হওয়া যাবে না, এবং টাইমস নিউ রোমানের যেই ফন্ট আছে সেটার সাইজ 11 দিয়ে লিখতে হবে এবং সিঙ্গেল স্পেসড হতে হবে। তো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের যেই ফর্মটা, এটা হচ্ছে আপনারা সেম ওয়েবসাইট থেকে বা এম্বাসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের চেকলিস্ট, সেই চেকলিস্ট আপনারা ফিল আপ করবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও আপনারা ফিল আপ করবেন। তো ফিল আপ করা শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনাদের সিগনেচার এবং নাম দিতে হবে, তারিখ দিতে হবে। দেওয়ার পর পার্সোনাল স্টেটমেন্টটা ফিল আপ করবেন। পার্সোনাল স্টেটমেন্ট ফিল আপ করার পর আপনাদেরকে স্টেটমেন্ট অফ পারপোজটা ফিল আপ করতে হবে এবং এটা ফিল আপ করার পর এখানে আছে রিসার্চ প্রপোজাল। তো যারা মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবে তাদের এটা লাগবে না, সো এটা আমরা ক্রস করে দিলাম। তো রিকমেন্ডেশন লেটার আমাদের সাবমিট করতে হবে, এটা আমরা সাবমিট করব, এই ফর্মটা আমাদের ইউজ করতে হবে। এবং লেটার অফ ইনভাইটেশন এটাও লাগবে না আমাদের, এটা শুধুমাত্র রিসার্চ যারা করবে তাদের জন্য। তো এটা হচ্ছে পিএইচডি বা মাস্টার্সের জন্য লাগবে না, তো এটা আমরা ইগনোর করব। তো এরপরে যে ফর্মটা ফিল আপ করতে হবে এটা হচ্ছে এই যে ফর্ম নাম্বার 7, এটা আমরা ফিল আপ করবো। এখানে টিক চিহ্ন দিতে হবে, প্রত্যেকটা জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর এখানে সিগনেচার, নাম দিতে হবে, ডেট দিতে হবে। দেওয়ার পর এইটা এখানে আমাদের আবার সিগনেচার এবং নাম দিতে হবে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আমাদের ইয়েস দিতে হবে। এই যে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। করার পর এখানে একটা মেডিকেল অ্যাসেসমেন্ট আছে, এটা হচ্ছে পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট, এটা কোনো ডক্টরের কাছ থেকে নিতে হবে না। এটা হচ্ছে প্রথমে আপনারা জাস্ট নিজেরাই ফিল আপ করবেন, এখানে এগুলো আছে কিনা সেগুলো জাস্ট ফিল আপ করে আপনার হাইট, ওয়েট, ফিমেল না মেল সেটা লিখবেন। লেখার পর এটা সাবমিট করবেন। তো বুঝতেই পারছেন এই ফর্মগুলো সাবমিট করতে হবে। এই পর্যায়ে আমরা কথা বলবো যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করব। তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে এই যে চেকলিস্টটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন চেকলিস্ট, এটা আমাদেরকে দেখতে হবে এবং এই চেকলিস্ট অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্টস আমাদেরকে সাজাতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে রাখবেন, তারপর পার্সোনাল স্টেটমেন্ট, এভাবে ধাপে ধাপে যেই সমস্ত ডকুমেন্টস আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো লিখে এখানে ইয়েস দিবেন। যেই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছেন সেগুলোতে ইয়েস দিবেন, বাকিগুলোতে নো দিবেন। তো দেওয়ার পর এখানে এই ফর্মগুলো ফিল আপ করবেন এবং একটা সিরিয়াল ওয়াইজ ডকুমেন্টগুলো সাজাবেন। এই ডকুমেন্টসগুলো মনে রাখতে হবে এগুলো যাতে নোটারাইজড ডকুমেন্ট হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল চেয়েছে সেগুলোর নোটারাইজড কপি আমাদেরকে সাবমিট করতে হবে এবং সবগুলো ডকুমেন্টস যাতে A4 সাইজের ডকুমেন্ট হয়ে থাকে। এবং আপনাদের যদি কোনো প্রকার ডকুমেন্টস A4 সাইজের নিচে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা ব্ল্যাঙ্ক A4 সাইজে অ্যাটাচ করে দিতে পারবেন বা ওটার সাথে আঠার মাধ্যমে লাগিয়ে সাবমিট করতে পারবেন। মনে রাখতে হবে যে আমরা যেই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করব সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে তারা যাচাই বাছাই করবে বা আমাদেরকে একটা স্কোর দিবে। যেমন আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের উপর ভিত্তি করে আমাদেরকে বাছাই করা হবে। এছাড়াও পার্সোনাল স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ রিকমেন্ডেশন, এমনকি অ্যাওয়ার্ডস, পাবলিকেশন, রিসার্চ পেপার, এই সম্পর্কে তারা ইভ্যালুয়েট করবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদেরকে সাবমিট করতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো একত্রিত করার পর এই ডকুমেন্টসগুলো এরকম একটা খামের মধ্যে আমাদের নিতে হবে। নেওয়ার পর সেখানে আমাদের নাম, ঠিকানা, ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে কোরিয়ান এম্বাসির যেই ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠাতে হবে। এখানে কোরিয়ান এম্বাসির ঠিকানাটা আমি দিয়ে দিয়েছি, সেই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে ডকুমেন্টসগুলো। এবং ডকুমেন্টস পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 18 মার্চ, অর্থাৎ মার্চের 18 তারিখের আগে বা মার্চের 18 তারিখের মধ্যে আমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। বাই পোস্টে কোরিয়ান এম্বাসিতে সেন্ড করতে পারেন অথবা আপনারা নিজে কোরিয়ান এম্বাসিতে যে সাবমিট করতে পারবেন। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং সাবমিশনের লাস্ট টাইম হচ্ছে বিকাল 5টা, অর্থাৎ বিকাল 5টার মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে ডকুমেন্টসগুলো। এবং আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে এম্বাসি ট্র্যাক কোরিয়ান স্কলারশিপ সম্পর্কে, এই ইমেলটাতে আপনারা একটা মেইল করতে পারেন। এই পর্যায়ে আমরা কথা বলবো যে ইউনিভার্সিটি ট্র্যাকে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করব। এম্বাসি ট্র্যাকের অ্যাপ্লিকেশন এবং ইউনিভার্সিটি ট্র্যাকের অ্যাপ্লিকেশন অনেকটা সিমিলার, বাট ডিফারেন্সটা হচ্ছে যে
অলমোস্ট সিমিলার ডকুমেন্টস, বাট ওই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কিছু এক্সট্রা ডকুমেন্ট থাকতে পারে বা কোনো ফর্মটা ভিন্ন হতে পারে, এবং সেম কাইন্ড অফ ডকুমেন্টসগুলো আমরা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে আমাদেরকে বাই পোস্টে সেন্ড করতে হবে, অর্থাৎ ডিএচএল বা ফেডেক্সের মাধ্যমে কোরিয়ার যে ইউনিভার্সিটির অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আমাদেরকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। আমাদেরকে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা দেখতে হবে, কীভাবে তাদের অ্যাপ্লিকেশনের সিস্টেমটা কী বা কবে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হতে পারে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে ইউনিভার্সিটি ট্র্যাকের ক্ষেত্রে আমাদেরকে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হতে পারে, তো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সেটার ডেডলাইন ডিপেন্ড করবে হচ্ছে ইউনিভার্সিটির উপর। যারা ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সেখানে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নামক একটা সেকশন আছে, সেখানে যে আপনাদেরকে দেখতে হবে যে কীভাবে অ্যাপ্লিকেশন করে, এবং সেগুলোর রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে আপনাদের ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপস দিব, সেটা হচ্ছে যে বা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব যে আমরা কিভাবে এম্বাসি ট্র্যাক এবং ইউনিভার্সিটি ট্র্যাক দুইটা ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবো, সেই সম্পর্কে একটা নির্দেশনা আছে। আমরা যদি এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করি কিন্তু অ্যাপ্লিকেশন করার পর আমরা আনসাকসেসফুল হই, অর্থাৎ আমরা প্রথম রাউন্ডে বাতিল হয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবো ইচ্ছা করলে। অ্যাট দ্য সেম টাইম ধরুন আমরা এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করেছি বাট প্রথম রাউন্ডে আমাদেরকে ইন্টারভিউর জন্য কল করেনি, তার মানে হচ্ছে যে আমরা ইন্টারভিউ লেভেলে পাস করিনি, তো আমরা ইচ্ছা করলে ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবো। যদি আমরা যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব সেই ইউনিভার্সিটির ডেডলাইন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ইজিলি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবো এম্বাসি ট্র্যাকের পর। কিন্তু আমরা যারা ফার্স্ট রাউন্ডে সাকসেসফুল হয়েছি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই পর্যায়ে আমরা কথা বলবো যে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সিলেকশন প্রসিডিউরটা কি। তো প্রথমেই আমাদেরকে ফার্স্ট রাউন্ডের জন্য সিলেক্ট করা হবে, আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। সো সেই ইন্টারভিউর রেজাল্টের উপর ভিত্তি করে তারা 5 জন শিক্ষার্থী বা 5 জনকে এম্বাসি রিকমেন্ড করবে, এবং সেইটা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের যে প্রতিষ্ঠান তাদেরকে সেন্ড করা হবে। সেই প্রতিষ্ঠান পরবর্তীতে সেকেন্ড রাউন্ড সিলেক্ট করবে, এবং সেকেন্ড রাউন্ড সিলেক্ট করার পর থার্ড রাউন্ডে সিলেক্ট করা হবে। যারা সাকসেসফুল হবে তারাই হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপের যে স্কলার। এবং এখানে একটা টাইম লাইন দেওয়া আছে যে কবে নাগাদ কি কি হবে, তো এই টাইম লাইনটা আপনারা ফলো করতে পারেন। এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে যে কোন সময় কি কি হবে সেই বিষয়গুলো। এবং সর্বশেষ সামারিতে যেটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ বা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, যেটা কোরিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হবে। এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুধুমাত্র হার্ড কপি সাবমিশন, অর্থাৎ শুধুমাত্র হার্ড কপি সাবমিশন করে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো সিস্টেম নেই, স্পেশালি এম্বাসি ট্র্যাকের ক্ষেত্রে। এমনকি এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যে ডেডলাইনটা সেটা হচ্ছে 18 মার্চ 2021, অর্থাৎ 2021 সালের 18 মার্চের আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। মনে রাখতে হবে যে আমরা যে কোনো একটা ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবো অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ আমাদেরকে যে কোনো একটা ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের যারা অ্যাডমিনরা আছে গ্লোবাল কোরিয়ান স্কলার, তারা আপনাদেরকে হেল্প করবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও বেশি মোটিভেট হব, যাতে করে আমরা আরও ইউজফুল ইনফরমেটিভ ভিডিওস তৈরি করতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।